সো আমরা এবার কাজ করব সামারি কমপ্লেশন, এবং এই সামারি কমপ্লেশনটা হলো একটু ডিফারেন্ট টাইপ অফ সামারি কমপ্লেশন। আমরা লাস্ট যে সামারি কমপ্লেশন করেছিলাম সেখানে কোনো ক্লুজ ছিল না। আমরা আমাদের মতন করে ওয়ার্ডগুলো, প্যাসেজে যে ওয়ার্ডগুলো পেয়েছিলাম এক্সাক্ট ওয়ার্ডটা এনে আমরা বসাই দিতে পারছি ইন দা ব্ল্যাঙ্কস। কিন্তু এখানে আপনার জন্য একটু দুর্গতি আছে। দুর্গতি হলো কি, মনে রাখবেন এই যে আপনি বক্সে যে ক্লুজ গুলি পাচ্ছেন, এই ক্লুজ গুলো আপনি ডিরেক্টলি প্যাসেজে পাবেন না। আমি আবার বলি, আগে আমরা কাজ করেছিলাম যখন কোনো আমরা সামারি পেয়েছি, এই যে অপশন যেমন 31, 32, 33, 34, এমন যে ব্ল্যাঙ্কস গুলো ছিল যেখানে ক্লু ছিল না, যেগুলি উইদাউট ক্লুজে সামারি কমপ্লিশন ছিল, আমরা সেখানে প্যাসেজে ডিরেক্টলি অপশনটা যে ওয়ার্ডটা পেতাম সেই ওয়ার্ডটা এনে আমরা বসাই দিতাম। কিন্তু এখন আমাদেরকে ল্যাঞ্চা লাগাই দিছে, সেটা হলো আমাদেরকে কিছু ক্লুজ দিয়ে দিয়েছে তারা। আপনাকে আনসার গুলো, তাহলে এবার বলেন তো, আপনি যে আনসার লিখবেন সেই আনসারটাকে আপনি প্যাসেজ থেকে যে ওয়ার্ডটা পাবেন, ধরুন এখানে ব্ল্যাঙ্কে যেমন এখানে বললো অলদো পিপল হ্যাভ ড্যাশ, আমরা জানি এখানে নাউন বসবে, পিপলের ড্যাশ ছিল টু মিস ইনফরমেশন, মিস ইনফরমেশনের ব্যাপারে মানুষের ড্যাশ ছিল। তাহলে এখানে যে যে ওয়ার্ডটা আপনি প্যাসেজে পাবেন, ডিরেক্টলি কি সে প্যাসেজ থেকে ওয়ার্ডটা এনে বসাই দিতে পারবেন, নাকি আপনাকে এখান থেকে অপশন চুজ করতে হবে? কোনটা, কি স্যার বুঝতে স্যার পেরেছেন? স্যার ক্লু এখান থেকে অপশন ক্লু চুজ করতে থেকে হবে। নিতে আমাকে হবে, মানে ক্লুজ ওই থেকে ওয়ার্ডের তাহলে অপশন, সিনোনিম ভেরি থাকবে। গুড, ক্লুজ থেকে আমাকে অপশন চুজ করতে হবে। মনে রাখবেন ডিরেক্টলি এই ওয়ার্ডটা, কারণ যদি তারা ডিরেক্টলি প্যাসেজ থেকে আপনাকে আনসারটা বসাতে পারতেন তাহলে তো এই ক্লুজ গুলো দেওয়ার কি দরকার। আইএলস তো এত সোজা না, তার উপর হলো এটা প্যাসেজ 3, 31 থেকে 36, তার মানে প্যাসেজ 3। প্যাসেজ 3 তে আপনাকে তারা অপশনস গুলো, আনসার্স গুলো প্যাসেজ থেকে সুন্দর মতন করে আইনা আইনা এখানে বক্সে বসাই দিল, আপনি সুন্দর মতন কোন রকম মিলাই মিলাই না বসাই দিবেন। এত সহজ হলে তো ভালোই হইতো, কি বলেন? কিন্তু এত জি সহজ স্যার, না। ভালোই তো। এখানে হলো আপনাকে মূলত যে অপশনস গুলো আছে, এই অপশনস গুলোর আপনাকে ওই যে আপনি হেডিং ম্যাচিং বলেন বা ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে আপনি যেভাবে করে মানে ঘুরাইন্না ফিরাইন্না ভাবে তথ্যগুলো পেয়েছেন, এখানে আপনি এমন ভাবে পাবেন, ডিরেক্টলি পাবেন না। সো এখানে আপনাকে একটু এক্সট্রা প্রেসার নিতে হবে। আহ আসুন এবার এটার জন্য আমরা কোন স্ট্র্যাটেজিতে ফলো করব। মনে রাখবেন সামারি কমপ্লেশনটা কোন প্যাসেজ থেকে এসছে, সরি কোন প্যারা থেকে এসছে, এটা কোথাও উল্লেখ করা থাকে না। দেখুন এখানে কোথাও লেখা নাই যে সামারি কমপ্লেশনটা কোন প্যারা থেকে আসছে। তার মানে এটা আমাকে স্ক্যানিং করে আমার যে সামারির যে কিওয়ার্ডটা পেয়েছি, যে টপিকটা পেয়েছি, যে হেডলাইন পেয়েছি, এই হেডলাইন থেকে আমি কিওয়ার্ডস ধরে আমাকে স্ক্যানিং করে খুঁজে বের করতে হবে কোন প্যারাতে আমার এই সামারিটা বিলং করে বা সেখানে আছে। আমি প্রথম সেই প্যারাটা আপনার লোকেশনটা ট্র্যাক করব। মজার ব্যাপার, আপনি ধরুন 31 এবং 32 এদেরকে আপনি পেয়ে গেলেন, এরপর অপশনস গুলি সবগুলি সিকোয়েন্স মেনটেন করবে। সামারি কমপ্লিশন, আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে যতগুলো অপশন আসবে, সেটা হতে পারে নোট কমপ্লিশন, হতে পারে টেবল কমপ্লিশন, হতে পারে সামারি কমপ্লিশন, এরা সবসময় অর্ডার মেনটেন করে কি করে না বলতে পারবেন? স্যার পরে করে স্যার, মেইনটেইন পরে, করে। ভেরি গুড। করে স্যার। তার মানে ধরুন আমি কোনো অবস্থা যদি 31 বা 32 আনসারটা যদি আমি পেয়ে যাই, আমার বাকিগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না, আমি নিচের দিকেই পড়তে থাকবো। ওকে, তাহলে আমার ফার্স্ট স্যার কাজ এটা কি একটা প্যারা থেকে আসবে, না এটা স্যার আমি একটা আমি প্যারা আপনাকে থেকেই তো নিশ্চয়ই এটা আসবে? বলি নাই, এটা আমি নিশ্চয়ই এটা বলি, আমি বলছি দেখুন আপনি যত বড় সামারি পেয়েছেন এত বড় প্যারাও নাই আপনার এখানে মনে হয়, যদি প্যারা থাকে তাহলে তো পাবেন। দেখুন একটা প্যারা থেকে আসলো না দুইটা প্যারা থেকে আসলো, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনার টেনশন করতে হবে আপনি যদি 31 এবং 32 এদের দুইটা থেকে যে কোনো একটা অপশন যদি আপনি খুঁজে পেয়ে যান, এরপর শুধু আপনি নিচের দিকে পড়বেন। এবার একটা প্যারায় থাকুক বা দুইটা প্যারায় থাকুক, যদি দুইটা প্যারাও থাকে, এমন হবে না যে 31, 32 যেখানে পেয়েছেন তার উপরে গিয়ে আপনি 33 পাবেন, এমন হবে না। আপনাকে পরের প্যারাতে যেতে হবে 33, 34 এদের জন্য। বুঝতে পেরেছেন মিসেস সাহানা? তাহলে কোন প্যারায় কয় প্যারা সেটা বড় কথা না, বড় জি কথা হলো স্যার। আমার অর্ডার মেনটেন হচ্ছে কিনা। ক্লিয়ার? চলুন আমরা তাহলে যে আমাদের এই যে হেডিংটা আছে, হেডিংটা থেকে আপনারা কি কি ওয়ার্ড নিবেন যেটা দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন আপনার প্যাসেজ থেকে, আমাকে বলতে পারবেন? স্যার মিস ইনফরমেশন। ইনফরমেশন। ওকে, আমি সরি টু সে, আমরা আগে একটুখানি আমরা হেডলাইনটা পড়ে নেব, আমাদের প্যাসেজের হেডলাইনটা একটু পড়ে নেই। প্যাসেজের হেডলাইনটা হচ্ছে দ্য পারসিস্টেন্স এন্ড পেরেইল অফ মিস ইনফরমেশন। তার মানে মিস ইনফরমেশন নামক এই শব্দটা আপনি কয়েকশো বার পাইতে পারেন পুরো প্যাসেজ। তাহলে এই ওয়ার্ডটা নিয়ে কোনো লাভ হবে বলতে পারবেন? না স্যার, লাভ হবে না। লাভ হবে না, কারণ এটা তো আমি সব জায়গায় পাবো, প্রত্যেকটা প্যারাতেই পাবো।
ওকে, তাহলে এরপর আর কি নিতে পারেন? Encounter, people encounter. ওকে, তাহলে পিপল এনকাউন্টার। এবার তাহলে আপনি পুরোটা পরে একটা আইডিয়া নিতে পারেন কি বলছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন। দেখুন এখানে যে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে রেখেছে, তার মানে এটা একটা প্রশ্ন করেছে আপনাকে, তাই না? অ্যান্সারটাতে প্রশ্ন করছে, অ্যান্সারটা দিচ্ছে এরকম খুব কিছু। সুন্দর, মনে রাখবেন আমার প্রশ্নবোধক যদি কোনো সেন্টেন্স পান এই তথ্যগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন। কারণ তারা নর্মালি কোনো ফিল ইন দ্য সামারি কমপ্লেশনে সাধারণত কোনো ইন্টারোগেটিভ দেয় না আপনার হেডলাইনে। সাধারণত তারা একটা, যেমন এই যে এখানে দিয়েছে দেখুন একটা, এই যে একটা প্যাসেজের হেডলাইন দিয়েছে, ঠিক সামারি কমপ্লেশনের বেলা আপনারা এর আগেও দেখেছেন এমন করে মূলত হেডিংটা দেয়। কিন্তু এখানে ডিফারেন্টলি তারা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে আমাকে, তার মানে এই কোয়েশ্চেনটা আপনি ডিরেক্টলি পেয়ে যাবেন। ইন্টারোগেটিভ দেওয়া মানে এটা আপনি সরাসরি পেয়ে যাবেন। তাহলে হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন, একটু খুঁজেন এই প্রশ্নটা কোথাও ইন্টারোগেটিভ চিহ্ন আছে কিনা একটু খুঁজতে পারেন। অথবা আপনি এখান থেকে কিছু ওয়ার্ড মাথায় রাখলেন, পিপল এনকাউন্টার হ্যাপেন্স, দেখেন। তাহলে আমরা প্রথমটাতে যাই, দেখেন কোন ইন্টারোগেটিভ পাচ্ছেন কিনা। নেই। কোন ইন্টারোগেটিভ আছে কিনা? নেই। অথবা আরো একটা কাজ করতে পারেন বোঝার জন্য, প্রয়োজনে এখানে আপনি কিছু কিওয়ার্ডস এখান থেকে নিয়ে যেতে পারেন। সবসময় চেষ্টা করবেন অ্যাটলিস্ট দুইটা অপশনস থেকে আপনি কিওয়ার্ডস খোঁজার জন্য। দেখুন আপনি যদি প্রথমটার দিকে খুঁজেন 31, এখানে আপনি এমন কোনো কিওয়ার্ড পাচ্ছেন না যেটা নিয়ে আপনি প্যাসেজে গেলে খুঁজতে পারবেন। কিন্তু আপনি যদি 32 তে দেখেন, 32 এর পূর্বে দেখুন দুইটা নাম দেয়া আছে, ঠিক না? জি স্যার, ফিলোসফারের নাম ডেজার্টস আছে। এন্ড পিয়নজা। তাহলে আপনি দুইটা জিনিস পাচ্ছেন, প্রথমত আপনি একটা Yes, sir. ইন্টারোগেটিভ কোশ্চেন খুঁজবেন, নাম দ্বিতীয়ত আপনি একটা নাম philosopher. খুঁজবেন, তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে গেল। কারণ এখানে আমি কিছু ফিলোসোফার্স এর নাম না, এখানে ইউনিভার্সিটির নাম আছে, ফিলোসোফার্স নাই। তাহলে এখানেও আমরা পাচ্ছি না কিছু, এখানেও কারণ ফিলোসোফার্স এর নামও নাই, বা ওইটা পাইনি, বাদ এটা। দেখেন তো এখানে কোনো ফিলোসোফার্স বা কোনো ইন্টারোগেটিভ মার্ক পাচ্ছেন কিনা, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক আছে কি কোথাও, দেখেন তো। না স্যার, নাই তো। ওকে, পরটাতে একটু জানতে দেখি। এই যে এখানে ডিসের নাম দেখা যাচ্ছে, একটা পিয়ন্সের নাম দেখা যাচ্ছে, ভেরি গুড। এবার দেখেন তো আমরা কোয়েশ্চেনটা কোথাও পাই কিনা, কোয়েশ্চেনটা এই যে দেখুন, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিসিং, দেখেন পুরো কথাটা একসাথে দিয়ে দিয়েছে। তাহলে এটা পুরোটা একটা আলাদা প্যারা, আমি একটু আলাদা করে দেই। দেখুন পুরো লাইনটা দিয়ে দিয়েছে, দেখেন আপনার প্যারার যে লাইনটা, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন, পুরো লাইনটা দিয়েছে হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিস ইনফরমেশন। তাহলে আমরা পুরো লাইনটা পেয়ে গেছি, তাই না? এবার এখানে আমরা আরো একটা তথ্য পেয়ে গেলাম, সেটা হলো Yes, sir. যে দুইটা ফিলোসোফার্স এর নাম দিচ্ছে সেটাও পেয়ে গেলাম। ফিলোসোফার্স এর নামগুলি কোয়েশ্চেন নাম্বার 31 এর জন্য দরকার নাকি 32 এর জন্য? 32। তার মানে বলেন তো 31টা কি আমরা এ লাইন, এই যে ঠিক এই জায়গাটুকুর ভিতরে পাবো, তাই না? এই যে লাইনটার ভিতরে জি পাবো। স্যার। Yes, sir. Yes, Yes, sir. sir. তাহলে এই জি লাইনটা স্যার। আপনারা পড়ে ফেলেন, এখানে আপনার ফার্স্ট আনসারটা পেয়ে যাবেন। Sir, all the debate দেওয়া আছে। ইয়েস, এখানে আপনারা লাইন আনসারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা একটু পড়েন তাহলে। এবার আসি আমরা আমাদের, যাক আমরা আমাদের, দেখুন মূল কথা হলো কি, আমরা আমাদের এই সামারিটা কোথা থেকে আসছে সেটা আমরা ট্র্যাক করে ফেলছি। এখন আমাদের কাজ হবে আমরা 31 অপশনটা আগে পড়ি, এখানে মূলত কি চায় তারা, তাদের ডিমান্ডটা কি। আসুন, অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, আমরা বলেছিলাম অলদো নামক শব্দটা এটা হলো একটা ডিস্ট্রাক্টর, এটা সব সময় দুইটা সাংঘর্ষিক আইডিয়াকে যুক্ত করে। তার মানে এটার সামনে যে আইডিয়া থাকবে পিছনের আইডিয়াটা হবে টোটালি নেগেটিভ, তাই না? বলেন, এটা মনে আছে আপনাদের? জি স্যার। এখানে দুইটা জি আইডিয়া স্যার, মনে আছে স্যার। However, ভেরি although. গুড, থ্যাংক ইউ, এই তো ভালো, মাশাআল্লাহ। তার মানে বলছে অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, মিস ইনফরমেশন সম্পর্কে যদিও মানুষের ড্যাশ আছে, দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইসলি হাউ এন্ড ওয়েন উই লেভেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। তার মানে কি দাঁড়ালো, অর্থ দ্বারা কি বুঝতে পেরেছেন? মিস ইনফরমেশন সম্পর্কে যদিও মানুষের ড্যাশ আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মিস ইনফরমেশন সম্পর্কে মানুষের কি আছে সেটা আমরা একটু খুঁজে নেই। দেখুন অলদো দিয়ে একবার শুরু করে দিয়ে তারা সেন্টেন্স, তাহলে তো আমার কাজ আরো অনেকখানি সহজ হয়ে গেল। although it is fairly routine for individuals, okay, একবারে সরাসরি বলেই দিছে। ইন্ডিভিজুয়ালস বলতে কি বুঝতে পেরেছেন? ফর ইন্ডিভিজুয়ালস স্যার, পিপল People. Sir, general people. General people, people. তাহলে তো হয়েই গেল। although people have dash to misinformation, বলছে কি although it is fairly routine for individuals to come across information, দেখুন that is false, বলেন তো ইনফরমেশন that is false বলতে কি বুঝতে পেরেছেন? ইনফরমেশন দ্যাট ইজ ফলস আর মিসইনফরমেশন, ইনফরমেশন দ্যাট ইজ ফলস এবং মিসইনফরমেশন কোন সমস্যা আছে? মিসইনফরমেশন। একই কথা না? দেখেন জি স্যার।
জি স্যার। তাহলে তো আমার এটার ভিতরে আমার আনসারটা আছে এবং বলেই দিয়েছে অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন। যে দেখুন বলছে ফেয়ারলি রুটিন। ফেয়ারলি রুটিন বলতে কে কি বুঝতে পারেন, বলতে পারবেন? রুটিন মানে রুটিন মানে কি, যেটা আমরা রুটিন স্যার স্যার মানে মানে রেগুলার প্রত্যেক জীবনে আমরা রেগুলার কি করি অ্যাক্টিভিটিস, সব ভেরি সময় গুড। যেটা হ্যাঁ তার হ্যাঁ মানে একটা সময়ের সাথে সম্পর্ক। ফেয়ারলি রুটিন ইয়েস স্যার যেটা আমাদের একেবারে মানে ফেয়ারলি বলতে আমরা মূলত জানি এটা পজিটিভ কথা, কোনো কিছুকে মানে স্বচ্ছতা বোঝানোর জন্য। তাইলে আপনি এখানে ধরে নিতে পারেন, নিরপেক্ষতা তাহলে আমরা ধরে নিতে পারি এখানে মূলত রুটিন তার মানে টাইমের সাথে সম্পর্কের কথা বলছে। টাইম বলছে কি, তাহলে এবার আগে অর্থটা মিলান। বলছে কি যে পিপলের জন্য এটা ফেয়ারলি রুটিন মিস ইনফরমেশন সম্পর্কে। তার মানে আমরা বুঝতে পেরেছি পিপল হ্যাভ ফেয়ারলি রুটিন টু মিস ইনফরমেশন। দেখেন এই লাইনটা আপনি যদি মিলান দেখেন কি হয়। পিপল হ্যাভ, ইন্ডিভিজুয়ালস হ্যাভ ফেয়ারলি রুটিন টু মিস ইনফরমেশন। তাই না? বলেন তো, অর্থটা আপনি ঘুরে বললে এইভাবে হয় না। জি স্যার, ফেয়ারলি রুটিন। তাহলে এবার আমাকে খুঁজতে হবে ফেয়ারলি রুটিন বলতে এটা টাইম আমাদের যেটা আমরা সব সময় করি, এমন একটা সময়ের প্রতি ইঙ্গিত করছে এমন কোন অপশনটা আছে আমাকে এখানে খুঁজতে হবে। আপনি একটু লক্ষ্য করেন এখানে অপশনস গুলোর মধ্যে যে সময়ের সাথে সম্পৃক্ত যেটা আমরা সব সময় করি এমন কোন শব্দ আপনি খুঁজে পাচ্ছেন কিনা দেখেন। স্যার শর্ট পিরিয়ড স্যার স্যার আছে স্যার শর্ট পিরিয়ড ওকে আমরা ফ্রিকোয়েন্ট এক্সপোজার আছে স্যার ওকে ফ্রিকোয়েন্ট তাহলে ফ্রিকোয়েন্ট দুইটা পেলাম আমরা। ফ্রিকোয়েন্সি নামে আমরা জানি সময়ের সম্পর্ক, শর্ট পিরিয়ড এটাও সময়ের সাথে সম্পৃক্ত। এছাড়া সময়ের সাথে আর কিছু পাচ্ছেন কিনা দেখেন তো। না নো স্যার, স্যার নাই। নো ওকে স্যার তাহলে আমরা নো দুইটা স্যার অপশন পেয়েছি, একটা হলো জি, একটা হলো ই। এখন প্রশ্ন হলো আমাকে এখানে কি ফেয়ারলি রুটিন বলতে আপনি কি শর্ট পিরিয়ড বুঝতে পারছেন কিনা এটার দ্বারা? নো না স্যার স্যার, রুটিন কোনো ফ্রিকোয়েন্ট শর্ট বোঝাচ্ছে। টাইমের বিষয় না তাহলে চোখ বন্ধ করে ফ্রিকোয়েন্ট আমার জি বোঝাচ্ছে। নাম্বার যাবে, ফ্রিকোয়েন্ট এক্সপোজার যাবে স্যার ফ্রিকুয়েন্ট রুটিনের সাথে এক্সপোজার ফ্রিকোয়েন্ট যাবে। যাবে এবং এটাই সত্যি কথা যে মিস ইনফরমেশনের ব্যাপারে আমাদের ফ্রিকুয়েন্ট এক্সপোজার, একবার ইনস্ট্যান্ট আমরা একটা এক্সপোজার দেখাই, আমাদের ভঙ্গি দেখাই, আমরা ইয়েস একটা স্যার একটা অপিনিয়ন বা একটা আমাদের মনের আর্জি কিছু একটা আমরা দেখাই। তাহলে বলেন তো 31 এর জন্য আনসার কি লিখবেন? আপনাকে এখানে স্যার অপশনে ডি কি বলেছে দেখেন, এই যে জি আপনাকে বলেছে কমপ্লিট আ সামারি ইউজিং দ্য লিস্ট ফ্রেজ A to J, রাইট লেটার A to J ইন 31 লেটারটা লিখবো 36। তার মানে শুধু লেটারটা আমরা জি লিখবো, লিখবো তাহলে স্যার, এখানে শুধু জি আমরা এখানে নাম্বারটা জি জি বসাই লিখে দিলাম। দিব। ভেরি গুড, জি নাম্বারটা বসাই দিলাম। শেষ, আমাদের আনসার প্রথমটা হয়ে গেল। তাহলে আমাদের এই লাইন পর্যন্ত বাদ। স্যার এখানে কি জি লিখবো না স্যার, মানে অ্যালফাবেটটা লিখবো তো, রাইট? জি ম্যাডাম, আপনি একটু হ্যাঁ ক্লাসের প্রতি স্যার একটু যেভাবে মনোযোগ লিখে থাকেন, দিবেন এটাই বললাম যে জি নাম্বারটাই লিখবো। দেন আমরা নাম্বার 32 তে চলে যাই। 32 তে কি বললো, ব্লা ব্লা ব্লা, তারা হ্যাড ড্যাশ, তাদের একটা ড্যাশ ছিল। হ্যাড ড্যাশ বলতে তার মানে এই ফিলোসোফার্স দুইজন, এদের একটা হ্যাড ড্যাশ, তাদের ড্যাশ ছিল কি সম্পর্কে? হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন। এরা কি বুঝতে পেরেছেন? হাউ পিপল এঙ্গেজ উইথ স্যার ইনফরমেশন তারা মানে মানুষ ইনফরমেশনের সাথে কিভাবে এঙ্গেজ করে ভেরি গুড, সেই বিষয়ে ভেরি গুড, তাদের কি ছিল ভেরি গুড। তাদের কোনো আইডিয়া বা সামথিং আছে। যাই হোক, তার মানে এই দুজন ব্যক্তির ড্যাশ ছিল যে মানুষ কিভাবে ইনফরমেশন, যখন একটা তথ্যের প্রতি মানুষ এঙ্গেজড হয় বা আকৃষ্ট হয়, অথবা এটার প্রতি মানুষের অ্যাটিটিউড বা মানুষের ফোকাস, মানুষের দৃষ্টিভঙ্গি এটার প্রতি যায়। আচ্ছা চলুন আমরা তাহলে এখানে তো বলেই দিল তাদের সম্পর্কে, আমরা তাহলে এখান থেকে তাদের এই যে এই লাইন পর্যন্ত হলো এদের কথা বলেছে। তাহলে আপনারা এই লাইনটা একটু পড়েন কাইন্ডলি। আমরা এই লাইনটাকে আলাদা একটা কালার করে দিই, এই লাইনটা একটু পড়েন দেখি। বেশি মনে হয় কালারটা বেশি হয়ে গেছে, আপনাদের বুঝার যদি কালারটা বাদ স্যার বোঝা যাচ্ছে না লেখা। প্লিজ স্যার একটু লাইট দেখেন কালার তো এই করলে লাইট ভালো হয় এখন বোঝা যায় কি নাকি আরো লাইট? ও লাইট, জি স্যার বোঝা যায়। লাইটের কথা বলছে, লাইটই দেই। এটা ঠিক আছে হ্যাঁ স্যার। এটা না, ওইটা হলো উপরটার সাথে আমরা মানে ডিফারেন্স করতে পারবো না। বলছে কি দ্য ডিলেমা ইজ নিটলি সামারাইজড বাই আ কন্ট্রাস্ট বিটুইন হাউ blah 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 described human information engaged। এই যে human information engaged, information engagement, তাহলে এখানে আমরা আমাদের কথা পেয়ে গেলাম ইনফরমেশন এঙ্গেজমেন্ট নিয়ে, তাই না? with conflicting predictions that only recent have been empirically tested in robust ways। okay, তাহলে আমরা এতটুকুনে পেলাম তারা আহ and এই দুইজন ব্যক্তি ধরেন রহিম এন্ড করিম, তারা ডেসক্রাইব হিউম্যান ইনফরমেশন এঙ্গেজমেন্ট, তারা হিউম্যান ইনফরমেশন এঙ্গেজমেন্ট নিয়ে ডিসক্রাইব করেছে। কি বলেছে তারা? দ্য ডিলেমা ইজ নিটলি সামারাইজড। আপনারা ডিলেমা বা ডাইলেমা দুইটাই বলতে পারবেন, এটা দুই উচ্চারণে শুদ্ধ। ডিলেমা বা ডাইলেমা বলতে আপনারা কে কি বুঝেন বলতে পারবেন? স্যার দুইটা ওপিনিয়নের মধ্যে কনফিউশন ভেরি গুড। ডিলেমা হলো মূলত দুইটা ভিউ, আমরা ওই যে বলি যে দুই নৌকায় পা দেয়া, আমরা প্রায় বলে থাকি, বলে আমি উভয় সংকটে পড়ে গেছি। আই অ্যাম ইন আ ডাইলেমা,
আমি উভয় সংকটে পড়ে গেছি, আমি আসলে এই দিকে যাব নাকি ওই দিকে যাব। ডাইলেমা, তাহলে কি বললো, ডাইলেমা ইজ নিটলি সামারাইজড, খুব পরিষ্কারভাবে তারা সামারাইজ করলো বাই আ কন্ট্রাস্ট। আর কন্ট্রাস্ট বলতে কি বুঝতে পেরেছেন? কন্ট্রাস্ট মানে তো স্যার দুইটা ভিন্ন স্যার মত দুইটা আর কি, স্যার মানে দুইটা দুইটা মতামত, মতের সাথে যেহেতু পার্থক্য, ডিলেমা তার মানে দুইটা ডিফারেন্ট পার্থক্য। ভিউজ এর। তার মানে দেখুন এই যে ডাইলেমার সাথে কন্ট্রাস্টের সাথে সম্পর্ক আছে কিনা দেখেন তো। ইয়েস স্যার, তাহলে ডাইলেমার কন্ট্রাস্ট একই কথা। ডাইলেমা মানে হলো ভিন্ন দুই নৌকায় পা দেয়া, দুইটা ভিন্নধর্মী জিনিস। তার মানে এর দ্বারা বলছে কন্ট্রাস্ট, এটাকে তারা সামারাইজ করলো। তার মানে তারা দুইটা ডিফারেন্ট ভিউজ নিয়ে, তার মানে আমরা এখানে ভিউজ নিয়ে কিছু আছে কিনা আমরা একটুখানি দেখি। আই হ্যাড ড্যাশ অ্যাবাউট দা, স্যার ডিফারেন্ট আইডিয়াস ভেরি একদম। গুড, ডিফারেন্ট আইডিয়াস। তাহলে আমরা ডিফারেন্ট শব্দটা, আপনি কন্ট্রাস্ট দিয়ে আপনি ডিফারেন্টটা নিতে পারেন, আবার এখানে দেখুন যে ডাইলেমা দ্বারা আপনি ডিফারেন্ট নিতে পারেন। আমরা এটাই তো বুঝলাম, তাই না? জি স্যার। ডাইলেমা মানেও দুইটা আপনার ডিফারেন্ট। আমি আপনাকে বললাম ডাইলেমা মানেই হলো দুই নৌকায় পা দেয়া, দুইটা আলাদা পৃথিবী। আবার বাই কন্ট্রাস্ট মানে আমরা বুঝতে পারি দুইটা ডিফারেন্ট কথা। কন্ট্রাস্ট আমি আপনাদেরকে যেমন যে অলদোর বেলায় তো যখন বলেছিলাম, অলদো, হাউ এভার, এদের কাজই হলো দুইটা কন্ট্রাস্টিং আইডিয়াস কে একত্র করা। তাহলে কন্ট্রাস্টিং আইডিয়াস কি? একটা পজিটিভ থাকলে পরেরটা নেগেটিভ। তাহলে কন্ট্রাস্ট মানে স্যার হলো, আপনি ক্লিয়ার না করলে আমার মাথায় স্যার আই নাম্বারটা স্যার মনে হইতেছিল। আচ্ছা স্যার আই আপনি নাম্বারটা আপনার কেন বলার পর মনে হইলো? থেকে এটা তো বলছে রিজন নিয়ে, এটা তো ডিফারেন্ট কিছু নাই। রিজন, এটা তো কারণ, রিজন মানে তো কারণ, কিন্তু এখানে তো কারণ, এখানে তো আইডিয়াস, দুবিয়াস, তাই না? স্যার ওই যে দুবিয়াস ছিল যে এই জন্য স্যার মনে হইতেছিল ডিলেমার জন্য। যাক, তাহলে আমরা ডিফারেন্ট আইডিয়াস, তার মানে যেই নাম্বার হবে আপনার 32 এর জন্য, যেই হবে 32 এর জন্য। ভেরি গুড। তাহলে স্যার এখানে একটা মজা, আইডিয়া স্যার রিজন স্যার কাছাকাছি না বিষয়টা স্যার। আপনি আপনি স্যার এই ডিফারেন্ট, দুইটা আপনি ডিফারেন্ট নিয়ে নেন না। আপনি ওইটা যদি কনফিউজড হন, আপনি ডিফারেন্ট নিয়ে নেন। ওকে স্যার, ওকে স্যার। বুঝতে পেরেছেন কি? আপনি যদি এখানে ডিফারেন্টটাও নেন তাও তো সমস্যা নেই আপনার কোনো। জি স্যার। ভিন্ন ভিন্ন, যেহেতু বলছে কন্ট্রাস্ট, তার মানে ভিন্ন কথা, ভিন্ন কিছু আসছে। মজার ব্যাপার, আপনি এখানে কন্ট্রাস্ট নিয়ে আরেকটা কথা, আপনারা যদি কেউ কনফিউজড থাকেন, আপনি দেখুন কন্ট্রাস্ট তার মানে ডিফারেন্ট, একটা পেয়েছেন এখানে ডিফারেন্ট লোকেশনস, একটা পেয়েছেন ডিফারেন্ট লোকেশনস, একটা পেয়েছেন ডিফারেন্ট আইডিয়াস। আপনি তো এতটুকু নিশ্চিত এখানে তারা ডিফারেন্ট লোকেশনস নিয়ে কথা বলে না, এটা তো আপনি নিশ্চিত। জি স্যার, এটা নিশ্চিত স্যার। তাহলে আমার আপনার বাকি রিজনাল থাকে আইডিয়ার মধ্যে পার্থক্য ছিল। না, আপনি ডিফারেন্ট তো এই দুইটা পাচ্ছেন, আপনি আবার ওটা, ওটা তো ডিফারেন্ট নাই, ডিফারেন্ট তো পাচ্ছেন সি আর হলো জেই। ইয়েস তাহলে যদি স্যার। ডিফারেন্ট লোকেশনস জেপি। নিয়ে বলে নাই, তার মানে যে নাম্বার হবে আনসার। আপনারা দেখুন পরীক্ষার সময়, মিসেস মাহমুদ আপনি সুন্দর একটা আইডিয়ার কথা বলছেন। পরীক্ষার সময় এমন প্রকার, এটা যেহেতু আপনার প্যাসেজ 3, এমন প্রকারের কনফিউশনস আসবেই। আসলে আপনিও যে নিজে থেকে একটা আপনি কন্ট্রাস্ট করবেন যে আমি ডিফারেন্ট, তার মানে কন্ট্রাস্ট নিয়ে আমি এখানে দুটো কথা পাচ্ছি, একটা হলো ডিফারেন্ট লোকেশনস নিয়ে, একটা ডিফারেন্ট আইডিয়াস দিয়ে। আমি দেখতে পাচ্ছি তারা এখানে ডিফারেন্ট কোন লোকেশনস নিয়ে কথা বলে নাই, তারা কন্ট্রাস্ট বলেছে। কন্ট্রাস্ট দিয়ে আমি বুঝতে পেরেছি, কন্ট্রাস্ট এবং ডিলেমা দিয়ে আমি বুঝতে পেরেছি তারা এখানে ডিফারেন্ট কিছুর কথা বলছে, একই রকম না, সিমিলার না, ডিফারেন্ট, তাই না? শুনছেন কিনা? অথবা এরপরে দেখুন এই যে পরেও বলছে যে কনফ্লিক্টিং প্রেডিকশনস, এটা দিয়ে আপনি বুঝতে পারেন কনফ্লিক্টিং প্রেডিকশনস। কনফ্লিক্টিং দ্বারা তো বুঝতে, কনফ্লিক্টিং মানে কি? স্যার কনফ্লিক্টিং, সাংঘর্ষিক। দেখুন এই যে কনফ্লিক্টিং, সাংঘর্ষিক কন্ট্রাস্টিং, তারপরে ডিলেমা, একই শব্দ সবগুলি। ডিলেমাও মানে দুইটা ভিন্ন ধর্মী, কন্ট্রাস্ট মানে ভিন্ন ধর্মী, কনফ্লিক্ট মানে সাংঘর্ষিক, প্রেডিকশনস মানে যে কোনো ব্যাপারে তাদের মতামত, ভবিষ্যতের স্যার পরিকল্পনা। দুবিয়াস মানে কি স্যার? জি, দুবিয়াস স্যার আই নাম্বারে যেটা দুবিয়াস, আপনি রিজন অর্থ জেনে কি দুবিয়াস। করবেন? আপনার কি দরকার আছে কোনো জানার? নো স্যার। মিসেস মাহমুদ আর একটা কথা বলি, এই যে মানে মিনিং এর যে একটা কথা বললেন, আহ মানে এটা যদি আপনি খুঁজতে যান, পুরা আপনি যে ডিউবিয়াস এই ওয়ার্ডটার মিনিং খুঁজতে গিয়ে আপনি দেখেন আপনার পুরো মানে দেখা যাবে 4-5 মিনিট সময় চলে যাবে শুধু মিনিং বুঝার জন্য। তা আমার কথা হলো, আমি যে মিনিংটা নিয়ে কনফিউজড, আমি যদি এটা বাদও দিয়ে দেই, আমার এমন আহামরি কি সমস্যা হবে? আমি যদি সমস্যা, আমি পরে আসি, অসুবিধা নেই, আমি দেখি না, আগে এটা বাদ দিয়ে, যেটা নিয়ে আপনি কনফিউজড ওটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে আপনি ম্যাচ করান না। বাকিগুলি যদি আপনার ধরেন, এই যে ডিউবিএস নামক যেই আপনি তথ্যটা পেয়েছেন, আপনি ধরেন অন্যগুলি সবগুলো মিলে গেছে, আপনি শেষে গিয়ে দেখলেন যে রিজন নামক একটা, আপনি ডিউবিএস পারলেন না কিন্তু রিজন তো আপনি পারেন, যে রিজন নামক এখানে মিলতেছে, তাহলে আপনি ওটা দিয়ে দিয়েন। আমার কথা বুঝেন নাই মিসেস ওকে মাহমুদ? স্যার। জি স্যার। স্যার আমার কোশ্চেন করার কারণ হচ্ছে স্যার আমার তো এভাবেই মানে মানে কনফিউশন গুলা তৈরি হয়। ওইটা স্যার কিভাবে আমি ভেরি গুড, ওইগুলাকে সরাবো, কিভাবে ধরবো স্যার, গুড। স্ট্র্যাটেজিটা বোঝার জন্য তাহলে বারবার মূল কথা কোশ্চেন হলো এখানে যে করতেছি। দুইটা ওয়ার্ড আছে, আমি যদি একটা ওয়ার্ডের মিনিং নাও বুঝি, যদি একটা ওয়ার্ডের মিনিংও বুঝি, এটা আমার জন্য যথেষ্ট। ওকে স্যার, ওকে স্যার। গুড, ওকে। শেষ তাহলে আমাদের গেল 32, এবার আমরা চলে যাই 33 তে।
33 আসছে মোর ওভার থেকে। আমাদের মাঝখানে এখানে অনেক কথাবার্তা আসছে, এগুলো নিয়ে আমরা হয়তো সিকোয়েন্স বজায় রাখতে পারি। এখানে বলেছে বাই ডিফল্ট, আমরা বাই ডিফল্ট এখানে পাচ্ছি, বাই ডিফল্ট এখানে আছে, একটুখানি নিলাম। স্যার একটা নাম আছে স্যার। আচ্ছা, নাম আবার স্যার না, এই আমি নাম কিছুই আমরা এর দেখতে আগেও পাচ্ছি না। পেয়েছি, পিয়নজা নাম আমরা আবারও পেয়েছি। আমরা বরং এখানে ডিস্ট্রাক্টরটা নিতে পারি মোর ওভার। বলুন তো মোর ওভার এই কনজাংশনটা কেন ইউজ করা হয়, এই কানেক্টরটা, এই কোহেসিভ ডিভাইসটা মোর ওভার? স্যার আরো অ্যাড করার জন্য। আরো কিছু স্যার তথ্য এডিশনালি জন্য, ভেরি গুড, এডিশনাল ইনফরমেশনের জন্য। দেখেন তো এই যে এন্ড দেন অর্থ কি বলেন তো দেখি, এন্ড দেন এটা আমরা কেন ইউজ করি? এবং তারপর এটাও তারপর স্যার যোগ একই করার কথা, জন্য। তাই না? একই কথা। আপনি ইয়েস এছাড়া স্যার, ইয়েস দেখুন তো স্যার। এখানে পিয়নজা, যেমন আমরা আমাদের এই পর্যন্ত ছিল আমাদের এই তথ্য, আমরা 32 পর্যন্ত এটা আমরা ব্ল্যাক করে দিই, এটা আমাদের আর একবার দরকারই নেই, এটা আমরা বাদ। আমাদের শুরু হলো এখান থেকে। তো এখান থেকে এসে আমরা পিয়নজাকে এখানে পেলাম, আর্গুড পেলাম, বাই ডিফল্ট পেলাম, এখানে এসে পেলাম আমরা এন্ড দেন। এর মাঝে দেখেন তো আপনি মোর ওভারের জন্য আর কিছু পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিছু? মোর ওভারের জন্য আর কিছু আছে বলেন তো? আর কিছু নাই। তার মানে যে এন্ড দেনটাকে আমার নিতে হবে মোর No, ওভারের সিনোনিম হিসেবে বা মোর ওভারের বিকল্প হিসেবে। আপনি কি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝতে পেরেছি, কিভাবে ধরবো স্যার। ভেরি গুড। এবার আসি এখানে আমার 33 তারা কি চায়। পিয়নজা বিলিভস দ্যাট, সে বিশ্বাস করতো যে আ ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভ ইন দিস স্টেজেস। আ ডিস্টিংক্ট ড্যাশ বলতে কি হইতে পারে বলেন তো দেখি? আর স্যার নিজস্ব কোনো কিছু, ভেরি গুড। আলাদা কোনো ডিস্টিংক্ট বলতে ইউনিক, যেটা পুরো সেপারেটেড। আমরা জানি ডিস্টিংগুইশিং বা ডিস্টিংশন স্বতন্ত্র, সেপারেটেড, ইউনিক কিছুর কথা বলবে। বলছে আর ডিস্টিংক্ট ড্যাশ, তার মানে এখানে একটা নাউন বসবে, তাই না? আর ডিস্টিংক্ট ড্যাশ ইজ ইনভলভ, একটা ইয়েস স্বতন্ত্র স্যার। ড্যাশ ইজ ইনভলভ ইন দিস স্টেজেস। এই স্টেজেস গুলোতে একটা ডিস্টিংক্ট ড্যাশ ইনভলভ এটার সাথে। আচ্ছা, তাহলে দেখেন বলছে কি, পিয়নজা আর্গিউড দ্যাট, সে আর্গিউ করলো, তার মানে তার মতামত দিল। আচ্ছা, তার মতামত পর্যন্ত আমরা পেলাম। কি বললো? পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার্ড ইনফরমেশন। এই পর্যন্ত তো আমাদের দরকার নেই, বাই ডিফল্ট পর্যন্ত আমরা মূলত এন্ড দেন থেকে যাব মোর ওভার। আমরা এখানে পেলাম মোর ওভার, subsequently verify or reject it through a separate cognitive process. Okay, সেপারেট। দেখুন সেপারেট দিয়ে আপনি আপনার ওই যে ডিস্টিংশনটা পেয়ে যাচ্ছেন। ইয়েস স্যার, সিনোনিম। সেপারেট মানে ইউনিক, বা ডিস্টিংক্ট কি? ডিস্টিংক্ট এই যে কগনিটিভ প্রসেস, প্রসেস মানে স্টেজ। আমরা জানি প্রসেস মানে হলো বিভিন্ন রকমের ধাপ বা প্রক্রিয়া, ইয়েস স্যার, স্টেজ মানে ধাপ বা প্রক্রিয়া, তাই প্রক্রিয়া। না? তার মানে এখানে বাকি রয়েছে কি আর বলেন তো দেখি? স্যার কগনিটিভ। কগনিটিভটা বাকি আছে। ভেরি গুড। এখন বুঝতে হবে কগনিটিভটা কি। কগনিটিভ হলো আমাদের মানসিক ব্যাপার স্যাপার, কগনিশন। আমরা যখন বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে বলি যে তার কগনিটিভ পাওয়ারটা এখন এক্সপ্লোর হয় নাই, তার যে ব্রেইনের যে পাওয়ার গুলো, অ্যাকসেপ্টেন্স বা কোনো কিছুর প্রতি তার রিসেপটিভ যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা কগনিটিভ পাওয়ার ইভলভ। আমরা বিশেষ করে সাইকোলিঙ্গুইস্টিক্স আমরা নিয়ে অনেক কথা বলি, আমাদের যারা লিঙ্গুইস্টিক্স নিয়ে কাজ করে কগনিটিভ পাওয়ার নিয়ে। তাহলে এখানে মূলত তাদের একটা কগনিটিভ প্রসেস নিয়ে, কগনিটিভ প্রসেস বলতে ব্রেন রিলেটেড কোনো কিছু নিয়ে কথা বলছে। এখন দেখেন তো আপনি এমন ব্রেন স্যার রিলেটেড এই ইউনিক বা মেন্টাল সেপারেট কিছু অপারেশন। পান কিনা? ভেরি গুড, মেন্টাল মেন্টাল অপারেশন। অপারেশন। স্যার এখানে স্যার যদি আমি কোনো কারণে কগনিটিভ ওয়ার্ডের মিনিংটা তখন আমার খেয়াল না আসে। ওকে, সুন্দর কথা বলেছেন। তখন আপনি একটু নিচের দিকে একটু পড়তে পারেন। যেমন ধরুন আর আর এখানে আরেকটা ব্যাপার কি, মিসেস মাহমুদা, যেহেতু কথা বলছে মিস ইনফরমেশন নিয়ে, তাই না? মিস ইনফরমেশনের সাথে আপনি এমনিও তো ধরে নিতে ইয়েস পারেন, এটা স্যার। তো আমাদের আসলে মানসিক ব্যাপার। আমরা একটা তথ্য কি সত্য না মিথ্যা, দেখুন আপনাকে এখানে বলেছে একটা তথ্যকে আপনি ভেরিফাই করবেন নাকি রিজেক্ট করবেন। এটা কিসের মধ্য দিয়ে? থ্রু আ সেপারেট কগনিটিভ প্রসেস। এখন আপনি একটা তথ্য আপনার কাছে আসলো, ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আপনি ভেরিফাই করবেন না রিজেক্ট করবেন। এটা কি আমরা হাত দিয়ে করে ফেলি নাকি আমরা আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে করি? ইয়েস স্যার, ইন্টেলেকচুয়াল পাওয়ার। তাই না ইয়েস ম্যাডাম? স্যার। শেষ, ওইটা আপনি নিতে পারেন, কারণ এটা তো হচ্ছে মেন্টাল ব্যাপার, মানসিক ব্যাপার। স্যার থ্যাংক ইউ স্যার। তো এই জিনিসগুলো হলো কি, এর জন্য আপনার একবার এক্সাক্ট ওয়ার্ডটা যে বুঝতে হবে এমন না, আপনাকে এই জিনিসগুলো কমন আসলে সেন্স একটু, তো খাটাইতে হবে। আপনাকে জিস্ট, তার মূল ভাবটা বুঝতে হবে আর কি, যে মেইন মেসেজটা আসলে কি দিচ্ছে। আবার এখানে আপনি দেখুন এটাও বলছে যে ট্রুথ অ্যান্ড ফলসহুড। এটা ট্রুথ অ্যান্ড ফলসহুড, সত্যতা এবং মিথ্যা, এটা আমি আসলে যদি আমি আমার মেন্টালি আমি যদি এটা ডিল না করি, এটা তো আমি পারবো না। এটা তো আসলে শরীরের জোর খাটিয়ে একটা জিনিস ট্রুথ না ফলস, সেটা তো আসলে জাজ করা যায় না। ওকে, তাহলে আপনি 33 এর জন্য নিচ্ছেন নাম্বার এইচ। স্যার এখানে স্যার নিচে মেন্টাল একদম বলাই আছে স্যার,
এটাও একটা ওই তো বিষয়। আপনি সেটাও থ্যাংক তো ইউ স্যার। আপনাকে বললাম, এটাও নিবেন, আবার আপনি নিচের দিকে আবার পড়বেন, আমাদের তো আসলে সময় পাচ্ছি না। সবচেয়ে বড় কথা মাথায় রাখবেন, যত কমের ভিতরে জিনিসগুলো আপনি মিনিমাইজ করতে পারেন, আপনি অবশ্যই সেখানে জিনিসগুলি পাবেন। তারা আপনাকে, কারণ এই প্যারাতেই যেহেতু আমরা সব বেশিরভাগ জিনিস পেয়ে যাচ্ছে, তার মানে এই প্যারাতে সব জিনিস ঘটবে। তার মানে এই প্যারাটা আপনি ধরেন, আপনি এটা নিয়ে ডিস্টিংক্ট কি, এখানে আপনি পেলেন কগনিটিভ, এটার সাথে কোনটা মিলতে পারে আপনি পান নাই, এটা আপনারা একটু মাথায় রাখবেন। কগনিটিভ প্রসেস, এটা আপনি কগনিটিভের মিনিংটা জানেন না, আপনি এখানে কোনোটার সাথে, এই যে এই থেকে যতগুলি অপশন আছে আই পর্যন্ত, কোনোটার সাথে আপনি কগনিটিভ মিলাই পান নাই। আপনি কগনিটিভটা এখানে বক্সে এক পাশে একটু লিখে রাখেন কলম দিয়ে, বুঝছেন কেন লিখে জি রাখবেন? স্যার। আপনি তো একটু পরে আরো অন্যান্য যেটা গুলির জন্য লেফট আপনি আউট হয়ে পড়বেন। যাবে। জি, জি জি। স্যার। আপনি অলরেডি আপনি নিশ্চিত আপনি যে অপশনটা পেয়ে গেছেন, কিন্তু কোন অপশনটা এখান থেকে মিলবে এটা আপনি মিলাইতে পারেন নাই। অসুবিধা না, আপনি তো নিচের দিকে পড়বেন, নিচের দিকে পড়েন না, নিচের দিকে পড়তে গেলে আপনি দেখবেন আরো স্পেসিফিক্যালি জিনিসগুলি পাবেন। চলে যাই পরেরটার জন্য। রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ড্যাশ, তাহলে রিসেন্ট রিসার্চ, সাম্প্রতিক যে রিসার্চ হলো, হ্যাজ প্রোভাইডেড ড্যাশ, ড্যাশ প্রোভাইড করেছে ফর পিয়নজাস থিওরি। তার মানে পিয়নজার যে থিওরি, তার যে রিসার্চ, তার যে ভিউ, থিওরি মানে আমরা যেটা তার ভিউ, তাই না, তার কোন একটা অপিনিয়ন, তার যে অপিনিয়ন, তার যে ভিউ, তার থিওরি সম্পর্কে রিসেন্টলি একটা ড্যাশ প্রোভাইড করা হয়েছে, রিসেন্টলি ড্যাশ দেয়া হয়েছে। তাহলে চলেন তো তার এডিশনাল এভিডেন্স। আমরা এই যে রিসেন্ট ডিকেটসও পেয়ে গেলাম, তাহলে রিসেন্ট ডিকেটস নিয়ে কথা হচ্ছে। ওকে, ইম্পেরিক্যাল এভিডেন্স, ওকে ইম্পেরিক্যাল এভিডেন্স আমরা পেলাম, আচ্ছা, ফ্রম দ্য রিসার্চ টিম, ব্লা ব্লা ব্লা। ওকে, তাহলে রিসার্চ টিমস থেকে, ভেরি গুড, সে একটা ইম্পেরিক্যাল এভিডেন্স পেলো, আচ্ছা ইম্পেরিক্যাল এভিডেন্স পেলো, ঠিক আছে। শিকাগো অ্যান্ড ড্যানিয়েল হার্ভার্ড ইউনিভার্সিটি এবং আদার্স হ্যাজ সাপোর্টেড অ্যাকাউন্ট, পিপল আপিল, দেখুন এরপরের লাইনটা, পিপল আপিল টু এনকোড, এটা দেখুন এরপরের লাইনে চলে যাচ্ছে, এই যে পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার ইনফরমেশন। তাহলে বলেন তো, এই যে আমার 34 এর ইনফরমেশনটা আমি এই যে এখানে যে কোলনটা আছে, কোলনের আগে পাবো নাকি কোলনের পরে, এইদিকে পাবো নাকি এই যে এই অংশটুকুর ভিতর আনসারটা আছে, আমি যেটা মার্ক স্যার করলাম, আগে। তাই না, এই যে মার্ক স্যার করার মার্ক যে লাইনটা করাটা এটার চলে। ভিতরে আছে, ভেরি গুড, কারণ এটা তো এই যে ইয়েস পরের স্যার। দিকে চলে যাচ্ছে, অ্যাকসেপ্টেড অল এনকাউন্টার, তাহলে আমার এটার দরকার নেই। এবার এখানে আপনারা একটু পড়েন তো স্যার দেখি। আমি অনেকক্ষণ থেকে কিছুই দেখতে পাচ্ছি না, আমি কয়েকবার জয়েন করছি বাট কিছুই দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং হচ্ছে তো আপনি ওখানে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ, রেকর্ডিংটা আমি দিয়ে দেবো, আপনাদের অসুবিধা হবে না। তাহলে বলেন তো এখানে আপনি কি পাচ্ছেন, কি দিয়েছে তারা, পিপল বলছে যে দেখুন ফ্রম দ্য নাম্বার বি। রিসার্চ টিমস, স্যার এম্পিরিক্যাল ভেরি গুড, এভিডেন্স। দেখুন বলছে ফ্রম দ্য রিসার্চ টিমস, ফ্রম দ্য রিসার্চ টিমস বলতে কি বুঝেন বলেন তো দেখি। স্যার রিসার্চ টিম থেকে। ভেরি গুড, রিসার্চ টিম থেকে ইম্পেরিক্যাল এভিডেন্স, ইম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম রিসার্চ টিমস, তার মানে রিসার্চ টিমস থেকে ইম্পেরিক্যাল এভিডেন্স। তাহলে আমরা দেখি ইম্পেরিক্যাল এভিডেন্সের সাথে কি মিলে, কোন জায়গায় মিলে দেখেন তো। ইম্পেরিক্যাল এভিডেন্স আপনি, আমি আপনাকে স্যার বলেছিলাম, এডিশনাল এভিডেন্স এভিডেন্স ওকে, এভিডেন্স। আমি এভিডেন্স পেয়েছি। দেখুন আপনি ইম্পেরিক্যালের মিনিং আপনিও পারেন না, আমিও পারি না, এভিডেন্স তো আমি পারি, আমার এভিডেন্সটা তো আমাকে, মানে এভিডেন্সটা থেকে তো আমাকে সে সরাইতে পারবে না, এই যে হয়ে গেল, সরি, বুঝছেন না, বুঝেন নাই। স্যার ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার, যেটা জানি ওইটা দিয়ে মিলানোর চেষ্টা করব। মানে একবারে খুব বেশি, আর যা জানেন এ তো কেয়ামত, আপনারা তো অনেক জানেন, আমরা তো মানে আমাদের সমস্যাটা কি জানেন, আমরা সব সময় জাতিগত ভাবে, এটা আমরা না, শুধু হিউম্যান নেচারই, যেটা জানি না ওটার প্রতি আমাদের অ্যাট্রাকশন ইন্টেনশন সবচেয়ে বেশি, অথচ যেটা জানি, ওই যে এমনি তো বলে যে যে আপন বউয়ের জন্য মায়া নাই, কিন্তু বান্ধবীর জন্য প্রেমিকার জন্য বা বন্ধুর জন্য প্রেমিকের জন্য আমাদের প্রচন্ড মায়া। যাই হোক, আর কিছু বললাম না। তাহলে আমাদের আনসার যাচ্ছে বি, বুঝছেন না, বুঝেন নাই? স্যার স্যার এত ব্যাখ্যার পরে বুঝছি স্যার। যাই হোক, বুঝছেন, এতেই যথেষ্ট। আচ্ছা, তাহলে এরপরে পিপল অ্যাকসেপ্টেড ব্লা 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 as if it were true, বলছে কি, and it would appear that people accept all encountered information, মানুষ সবসময় এনকাউন্টার ইনফরমেশন গুলো, যেগুলো এনকাউন্টার তো বুঝতে পেরেছেন, যেটা কাউন্টার দেওয়ার পরে এনকাউন্টার ইনফরমেশন গুলো অ্যাকসেপ্ট করে, আচ্ছা, as if it were true, এমন ভাবে যেন এটা স্যার সত্য। স্যার জি, ইয়েস স্যার। আচ্ছা, স্যার তাহলে আমরা আমরা প্যারা এই যে সেম এটা, আছে এই যে স্যার। এখানে আমরা পেয়ে যাচ্ছি as if it were true, এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এরপরে কি বলছে, even if this is for an extremely dash, even if মানে কি, এমন কি। এমন কি এটা, ফর অ্যান এক্সট্রিমলি ড্যাশ, এটা একটা এক্সট্রিমলি ড্যাশ। ওকে, এক্সট্রিমলি ওয়ার্ডটা অ্যাডভার্ব, আমরা এক্সট্রিমলি মানে জানি কোনো কিছু একেবারে চূড়ান্ত ভাবে, তাই না?
তাহলে বললো কি ইয়েস স্যার। যে মানুষ সবসময় এনকাউন্টার্ড ইনফরমেশন গুলোকে অ্যাকসেপ্ট করে এমন ভাবে যেন এটা সত্য, এমন কি যদিও এটা এক্সট্রিমলি ড্যাশ। আচ্ছা, এবার আমরা দেখি তাহলে পিপল স্যার appear only to encode momentarily, even if only momentarily. Very good, only momentarily, momentarily, momentarily. exactly, only Yes sir. momentarily. মোমেন্টারি বলতে মোমেন্ট, মোমেন্ট তো আমরা বুঝেন মোমেন্ট, জি স্যার, মোমেন্ট, সময়, মোমেন্ট মানে মুহূর্ত। সময়, মানে এটা হলো শর্ট টাইম। অল্প বলে যে প্লিজ ওয়েট আ মোমেন্ট, একবার অল্প একটা ক্ষণ। এক্স্যাক্টলি, শর্ট মোমেন্ট মানে পিরিয়ড। কিন্তু অনেক ইয়েস সময় না, স্যার। অল্প সময়ের না না, জন্য। তাহলে কি বুঝলেন? yes, অনলি মোমেন্টারিলি, ইভেন ইফ, এমন কি যদি, অনলি মোমেন্টারিলি, এটা একবারে সামান্য ক্ষণিকের জন্য, তারপরও মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে যখন একটা নিউজ এনকাউন্টার্ড হয়, এটার সাথে আপনি কেউ কাউন্টার দিয়েছে, এনকাউন্টার ইনফরমেশন হয়। তাহলে বলেন তো এক্সট্রিমলি, মোমেন্টারিলি, তার মানে মোমেন্টের সাথে কোনটা যায় দেখেন তো? শর্ট পিরিয়ড। ই স্যার। ভেরি গুড, শর্ট পিরিয়ড যায়, তার মানে ই, এক্সট্রিমলি শর্ট পিরিয়ড। ওকে, চলে আসছি শেষ দিকে। দিস কনসিডার blah 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 the fact that the resources of for and the resources for perceiving and coding are, আচ্ছা আমরা এখানে একটা ওয়ার্ড পাচ্ছি, এটা রেখে দিলাম, এটা আমরা খুঁজবো। for perceiving and encoding, okay, are in dash in the brain। আমরা ব্রেইন নামক শব্দটা তো সে কোনোভাবে আর চেঞ্জ করে আর কি করবে ব্রেইনকে। স্যার এই যে পরের লাইনে স্যার দুইটা ওয়ার্ডই আছে স্যার। ভেরি গুড, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, প্যারেন্ট কনসিস্টেন্ট অবজারভেশন মেন্টাল musically reside in different part of the ডিফারেন্ট brain, পার্ট এই অফ যে দ্য part ব্রেইন। of the brain। আচ্ছা, different part of the brain পেলাম, in a different part of the brain। স্যার এটাই এটাই আচ্ছা, একবার in a ডিফারেন্ট পার্ট, different, আচ্ছা তাহলে এবার বলছে ডিফারেন্ট কি পার্ট, দেখুন, for perceiving and ডিফারেন্ট encoding লোকেশন স্যার, are in dash in the brain, in dash in the ডিফারেন্ট brain, লোকেশন। different সি। different part of the brain। দেখুন আপনাকে বলেই দিয়েছে, এখানে বলছে রিসাইড, রিসাইড এসছে রেসিডেন্স থেকে। আমরা জানি রেসিডেন্স মানে হলো আমাদের বাসস্থান, তাই না? লোকেশন। আর Yes, sir. রেসিডেন্সের ভার্ব হলো রিসাইড, রিসাইড মানে কোথাও বাস করা, তার মানে এটা লিভ এবং ডুয়েল, এটা সিনোনিম রিসাইড। তাহলে রিসাইড মানে বাস করে। এখানে বলছে কি দেখুন, পারসিভিং এন্ড এনকোডিং আর, পারসিভিং এবং এনকোডিংটা হলো ইন ড্যাশ ইন দ্য ব্রেন, ব্রেইনের ইন ড্যাশে। রিসিভ করা এবং এনকোড করা। ভেরি Yes, গুড, sir. তাহলে কি পাচ্ছেন বলেন? স্যার ডিফারেন্ট লোকেশন সি হবে স্যার। বাকিরা কি কেউ বুঝতে পেরেছেন নাকি? লোকেশন, ইয়েস স্যার। আবার আপনি এটা পরেও পাচ্ছেন, এই যে এটা দিয়ে আপনি বুঝতে পারেন। দেন দ্য রিসোর্সেস ইউজড ইন পারসিভিং এন্ড এনকোডিং, ওই যে আপনার এই তথ্যটা একটু পরে দিয়েছে আর কি, পারসিভিং এন্ড এনকোডিং। তার মানে পারসিভিং এন্ড এনকোডিং এটা রিসাইড করে ইন আ ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন, ব্রেনের ডিফারেন্ট পার্টে, নেয় এবং এনকোড করে, ডিফারেন্ট লোকেশন। ব্রেন সিগন্যালগুলো নেয় এবং এনকোড করে। Yes, sir. স্যার জীবনের প্রথম মনে হয় এইরকম টেবিল আমার কাছে সহজ লাগছে। ব্যাপারগুলো হলো কি, প্রথমত এখানে একটা কারণ, এটা হলো প্যাসেজ 3 আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত এটা হলো সাইকোলিঙ্গুইস্টিক্স এর বা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট। কারণ আমরা একটা তথ্য সেটা কি সত্য না মিথ্যা, এটা তো মূলত আমরা জাজ করে আমাদের ব্রেইন দিয়ে। তো আমরা তো কেউ আপনার নিউরোলজিস্টও না বা সাইকোলিঙ্গুইস্টিকের মানুষও না যে আমি একজন সাইকোলিঙ্গুইস্টিক্স। এই জন্য আমাদের কাছে এমন, যদি দেখুন কোয়েশ্চেন কিন্তু কমন, কোয়েশ্চেন কিন্তু আহামরি কিছু না, ব্যাপারটা হলো টপিকটা আনকমন। আপনারা দেখেছেন যেমন মিসেস মাহমুদ, আপনি প্রথমেই সমস্যায় পড়ে গেছেন ডিউবিয়াস এই ওয়ার্ডটা নিয়ে, আপনি কনফিউজ হয়ে গেছেন। কিন্তু দেখেন জি স্যার। মিনিং এর জন্য, দেখুন মিনিং এর জন্য কোথাও আপনাকে আটকাতে হয়নি। এবং শুধু এই ক্লাস না, আপনাদেরকে এর আগে যে ক্লাস করালাম আমরা মাল্টিপল চয়েসের একটা ডিফারেন্ট পার্ট নিয়ে, এর আগের ক্লাসগুলো যে আপনাদেরকে হেডিং ম্যাচিংস নিয়ে করালাম, কোনো একটাতে আপনারা ওয়ার্ড মিনিং এর জন্য কোথাও আটকাইছেন কিনা? তার মানে এর দ্বারা প্রমাণিত হয় যে আমার হাজার হাজার শব্দ বা লাখো শব্দ জানলেই যে আমি ভালো করবো ব্যাপারটা এমন না। আবার যে আহ, আমি অনেক শব্দ জানি এতেই যে আমি পেরে যাবো ব্যাপারটা এমন না। কারণ আপনার যে শব্দগুলো, আপনি যে মিনিং জানেন, সেই মিনিং তো আপনি এখানে কাজে লাগাইতে পারবেন না। আপনি তো জানেন ট্রান্সলেশন, ট্রান্সলেশন খুঁজতে গেলে তো কেয়ামত লেগে যাবে। বরং আপনাকে ওয়ার্ডটাকে সামনে পিছনে, যে ওয়ার্ডগুলো আপনি যখন একটা লাইন পড়বেন, সেখানে যে ওয়ার্ডগুলো ডিফিকাল্ট পাবেন সেটাকে আপনি ভ্যানিশ করে দেন, ভ্যানিশ করে দিয়ে যেগুলো জানেন এদেরকে দিয়ে পুরো লাইনটাকে, যেমন ধরুন আমি আপনাকে একটা লাইন পড়াই, ধরুন এই যে এই লাইনটা ধরেন, ছোট্ট একটা লাইন আপনাদেরকে আমি এক্সাম্পল স্বরূপ দেখাই। দেখুন এই লাইনটা যদি আমরা পড়তে যাই, এখানে দেখুন আপনার ধরুন 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 আপনি এই যে এই ওয়ার্ডটা আপনার কাছে, লিস্ট এই ওয়ার্ডটা আপনার কাছে আনকমন। কি বলেন, আনকমন না কমন আপনাদের কাছে? স্যার বুঝতে পারতেছি, প্রিমিটিভলি মানে পুরাতন, প্রাচীন। তাহলে তো আপনি বুঝেই গেছেন, তাহলে তার দরকার নেই। কিন্তু তারপর লিস্ট এই ওয়ার্ডটা আছে, আর একটা ধরি, আরেকটা মানে ব্যাপারটা আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যখন একটা লাইন পড়বো, যেমন ধরেন এই লাইনটাও তো একই কথা আবার,
ধরেন এরপরের লাইনটা যদি ধরি, এখানে কোনো আনকমন লাইন ওয়ার্ড পাচ্ছেন কিনা? আপনারা তো ব্রিলিয়েন্ট, আপনারা তো আসলে তো সমস্যা হচ্ছে না আপনাদের। এখানে তো সবই কমন জিনিস মনে হয় না আপনাদের স্যার কোনটা। সমস্যা হচ্ছে স্যার। তাহলে তো আর সারছেই, তাহলে তার দরকার নেই। কিন্তু আপনাদেরকে আমি বুঝাচ্ছি এটাই যে দেখুন এখানে অনেক শব্দ পেয়েছি যেগুলো মিনিং আমিও পারি না, আপনারাও পারেন না। কিন্তু আনসারের জন্য আমাদের কোনটা নিয়ে আটকাই নাই। সো এর দ্বারা প্রমাণিত হয় আপনি স্পেসিফিক দুই একটা ওয়ার্ডের জন্য আপনি যখন একটা লাইন পড়বেন, দেখবেন একটা লাইনে যদি 10টা 20টা শব্দ থাকে, আপনি দেখবেন 20টার মধ্যে হয়তো 3 থেকে 4টা শব্দের অর্থ পারেন না। তাহলে 20টার মধ্যে যদি 3টা না পারেন, আপনি 17টা শব্দের অর্থ পারেন। আর এটা তো পরীক্ষা, সব যদি পেরে যান তাহলে এটার পরীক্ষা নাম হওয়ার কি দরকার ছিল? কিছু পারবেন না, কিছু পারবেন, এটাই তো টেস্ট। তার মানে আপনি মেজরিটি পারেন, কিছু সংখ্যক আছে যেটা আপনি পারেন না। সুতরাং যেটা বেশি সংখ্যক পারেন ওইটা দিয়ে কম সংখ্যকটাকে আপনি গেস করেন। আপনার উদ্দেশ্য হলো এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হয়েছে। আমার দরকার হচ্ছে কি বোঝানো হয়েছে ওইটা বোঝা, কি ট্রান্সলেশন, এক্স্যাক্টলি ট্রান্সলেশনটা দিয়ে আমার দরকার নেই। মনে রাখবেন, একটা সেন্টেন্সের এক্স্যাক্টলি ট্রান্সলেশন করা আর ওই সেন্টেন্সটার মনের ভাব বোঝা কিন্তু আলাদা কথা না। মনের ভাবটা আপনি ইংরেজি বাংলা ট্রান্সলেশন রেমিক্স যেমনি ইচ্ছা আপনি খালি এটার মূল ভাবটা বুঝেন। আর ট্রান্সলেশন হলো ওয়ার্ড টু ওয়ার্ড প্রত্যেকটার মিনিং করা, যেটা আইএলস এর জন্য না, সারা পৃথিবীর ইংরেজি শিক্ষার জন্য কোথাও দরকার নেই। শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন পরীক্ষা পাশের জন্য সেখানে দরকার হতে পারে, এছাড়া কোথাও দরকার নেই। কারণ আপনি ট্রান্সলেশনের উপর তো আপনি আইএলস করছেন, দেশের বাইরে আসবেন, এখানে আপনি বাংলা বুঝাইবেনই বা কারে? So I hope you guys have got all types of questions, and although and also the strategies of the solutions of those questions. I do believe now you are going to enjoy your reading sessions inshallah. আপনারা রিডিংটা এখন খুব ভালো মজা পাবেন। আর কোনো কোয়েশ্চেন টাইপস আমরা সবগুলো কোয়েশ্চেন টাইপস নিয়ে আলোচনা করেছি। Thank you very much and may Allah bless us all.